আচ্ছা আচ্ছা, ওইটা ড্রাইভের ওটা শেয়ার করতে পারেন না। আচ্ছা, ওইটা আগে দেখাই দিই। আপনি আচ্ছা স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা ভাইয়া, হচ্ছে কি আমি বলি, ওটা হচ্ছে কি, এই আমি তো ওই যে আপনার ওই ইয়ে থেকে স্ক্রিন রেকর্ডার থেকে ওটা অটোমেটিক আমার ফাইল হিসাবে রেকর্ড হইতাছে। ওটা চাইলে আপনাকে তো ওটা এমনি আমি ইয়ে দিয়ে দিতে পারবো, হোয়াটসঅ্যাপে দিতে পারবো। ওটা ভিডিও রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ভিডিও রেকর্ডটা যেমন আমি আমার ল্যাপটপে এটা ফাইল ফাইল আকার হইতাছে প্রত্যেকটা ক্লাসে, ক্লাসটা লিখতেছি। ওটা চাইলে আপনারা আমি ওটা তো হোয়াটসঅ্যাপেও সেন্ড করে দেওয়া যাবে না? আমি হোয়াটসঅ্যাপে বেশি বেশি বড় ফাইল দেওয়া যায় না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হোয়াটসঅ্যাপও দিতে পারবেন। আমি যেহেতু ড্রাইভের সিস্টেমটা জানতে হবে সেটা একটু শিখাই হুম, দিই। হুম, হুম। আচ্ছা, ওকে, ওকে, ওকে। আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখেন এখানে একটা নিচে অনেকগুলো বাটন আছে না, এখানে একটাতে বাটন লিখে আছে প্রেজেন্ট নাও। আপনি মাউস আস্তে আস্তে নেন, একটা মাইক্রোফোনের জন্য, একটা ক্যামেরার জন্য, একটা সিসি লিখা, একটাতে লিখে আছে প্রেজেন্ট নাও। হ্যাঁ, প্রেজেন্ট নাও। জি, হ্যাঁ, ওখানে ক্লিক ক্লিক করেন। করব। আচ্ছা, ক্লিক করছি। এরপরে ডান পাশে লিখে আছে এন্টায়ার স্ক্রিন। এন্টার স্ক্রিন, জি। ওখানে ক্লিক করেন। শেয়ারে। এরপরে স্ক্রিনটা এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। ডান পাশে এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন, নিচে আপনার ছবি আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওখানেও ক্লিক করবেন। ও আচ্ছা, নিচে যে শেয়ার লেখা আছে ওই ইয়ের মধ্যে শেয়ারে ক্লিক করব নাকি? এরপরে শেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ, জি করেন। হ্যাঁ জি, শেয়ার হচ্ছে। এখন শেয়ার হওয়ার পর এখন মানে কিছু বোঝা যাচ্ছে না, আপনি করেন উপরে ব্রাউজারটা মিনিমাইজ করেন। আচ্ছা। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এবার ব্রাউজার ওপেন করেন, গুগল ক্রোমে যান। জি ভাই, আসছি। লিখেন ড্রাইভ লিখেন ড্রাইভ। টি হ্যাঁ, চলে আসছে, এন্টার দেন। আর আই ভি। হ্যাঁ, চলে আসছে, লিখতে হবে না, ব্রাউজার চলে হ্যাঁ, আসছে, এন্টার দেন। এটা। এটা হচ্ছে জি, আপনার ড্রাইভ আর কি। হ্যাঁ, জি, জি। এখানে আপনি এখন মাই ড্রাইভে ক্লিক করেন। মাই মাই ড্রাইভ ড্রাইভ। লাগবে না, এটা আপনার আগের ফাইলগুলো দেখা, উপরে নিউতে ক্লিক করেন, প্লাস নিউ, প্লাস নেম, জি। নিউ ফোল্ডার নিউ ফোল্ডার ক্লিক করব। ক্লিক করেন। ও ভাইয়া, ১ মিনিট। আমি একটু স্ক্রিন রেকর্ডারটা চালু করে নিই, হ্যাঁ? জি, এখন হলো নিউ এ যাব। নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার, জি। ফোল্ডার নাম দেন কমসি প্লাস অনলাইন ক্লাস। সি ও এম আই টি। COMP TIA। সি ও এম পি TIA।
PIA প্লাস CMPTIA টি এর পরে টি এর একটা COMPIA টি 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 এর পরে টি আছে একটা ওপি এর পরে টি হবে জি হ্যাঁ এবার ক্রিয়েটে ক্লিক করো জি ভাইয়া আচ্ছা এবার ঢুকেন ফোল্ডারটার ভিতরে ঢুকেন এবার রাইট ক্লিক করেন রাইট ক্লিক ফাইল আপলোড ফাইল আপলোড এবার আপনি ওই ভিডিও ফাইলটা কোথায় আছে ওইটা আপলোড করে দেন এটা কি মার্ক করতে হবে নাকি আনফিল ওপেন দিলে হবে না না সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে ক্লিক করুন ওটাতে ওপেন হ্যাঁ ঠিক আছে এটা আপলোড হইতে থাকুক 5 মিনিট সময় লাগবে আচ্ছা আচ্ছা তাহলে এখন এটা আপলোড হওয়ার শেষ হোক আপনি ইয়ে করেন স্টপ শেয়ারিং করেন ডান পাশে ডান পাশেরটাতে ডান পাশের ট্যাবটা ডান পাশে দেখেন আর একটু ডানে আসেন আর হ্যাঁ এখানে ক্লিক করেন স্টপ শেয়ারিং এ ক্লিক করেন ঠিক আছে জি জি এবার আমি শেয়ার করি আমাদের আজকের কন্টেন্ট শুরু করি এই দেখেন স্ক্রিন শেয়ার করার পরে যে স্ক্রিন শেয়ার করার পরে এই জিনিসটা থেকে যায় না এটাকে এক পাশে সরাই ফেলবে এটা ড্র্যাগ ড্রপ করা যায় সরানো যায় হ্যাঁ মাউস দিয়ে সরাই ফেলবে তাহলে এটা ডিস্টার্ব করলো না আমার স্ক্রিনে মাঝখানে ঠিক আছে জি ভাই আচ্ছা তাহলে আজকে কন্টেন্ট শুরু করি আচ্ছা খেয়াল করেন এখানে দুইটা চ্যাপ্টার 2 3 হ্যাঁ চ্যাপ্টার 2 আর 3 এর যে কনসেপ্টটা হ্যাঁ আমরা আজকে দুইটা চ্যাপ্টার শেষ করব এটার মূল কনসেপ্ট হইলো একটা সিস্টেমের ভিতরে কি কি থাকে অর্থাৎ একটা ডেস্কটপ কি থাকে আমরা গত ক্লাসে মাদারবোর্ড প্রসেসর র‍্যাম নিয়ে পড়ছি হ্যাঁ জি 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 এরপর আর কি জিনিস থাকে বা একটা সিস্টেম বানাইতে হলে কি জিনিস খেয়াল রাখতে হয় জি বা কি জিনিস দেখে আমরা একটা ডেস্কটপ বানাবো বা আমার বাজেট মনে করো 50,000 টাকা আমি 50,000 টাকা বাজেট দিয়ে কি ধরনের ডেস্কটপ বানাবো টোটাল ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝিয়ে দিচ্ছি জি জি আমি একটা কম্পিউটার শপের ওয়েবসাইটে যাই মনে করো রায়হানস
প্রথমত আমরা একটা ডেস্কটপ বানাবো। হ্যাঁ, ডেস্কটপ বানাতে গিয়ে কি কি জিনিস দেখবো, তার ক্যাটাগরি গুলো বোঝার চেষ্টা করবো। প্রথমত বললাম তো, একটা সিস্টেম বানাইতে হলে এটাকে আমরা সিস্টেম ইউনিট বলবো, বা কি বলবো, ডেস্কটপ বলবো আর কি। হ্যাঁ, সিস্টেম ইউনিট বলবো। সিস্টেম ইউনিট, জি জি। কেউ যদি আপনাকে এই ধরনের একটা মানে কম্পিউটার লিখলাম, হ্যাঁ, জি, দেখেন এখানে কি লেখা, সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট। ছোটবেলায় আমাদের দেশীয় বইগুলোতে ভুল লেখা ছিল। কি লেখা ছিল? এটাকে সিপিইউ বলতো। সিপিইউ বলতো, জি জি জি, এটা কিন্তু সিপিইউ না। সিপিইউ তো একদম ছোট, তাই না? আমরা মাদারবোর্ডে দেখছিলাম না, সিপিইউ একদম ছোট। তো এটার নাম হবে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট, জি। এখন এই সিস্টেম ইউনিট যদি আমি পার্সোনালি ইউজ করি, তাহলে এটা আমার জন্য পার্সোনাল পিসি। আচ্ছা, কেউ অফিসিয়াল ভাবে ইউজ করতেছে, সেখানে আমরা ওয়ার্ক স্টেশনে বলতে পারি। বেশ অনেকগুলো নামে ইউজ করা হয়, তবে এটাকে সিপিইউ বলা যাবে না। এটা সিস্টেম ইউনিট, ওয়ার্ক স্টেশন, হোস্ট, কম্পিউটার বা ডেস্কটপ এগুলো বলা যাবে, কিন্তু কি বলা যাবে না? সিপিইউ বলা যাবে। সিপিইউ বলা যাবে না, জি জি। আচ্ছা, তাহলে আমরা একটা সিস্টেম কিনতে হলে সর্বপ্রথম আমাকে মাদারবোর্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে? জি জি জি। তাহলে আমরা এই যে কোনো ওয়েবসাইটে গেলে এই ধরনের থাকে, মানে সুন্দর, মানে একটু ভালো কোম্পানি গুলোতে ঢুকলে, ওয়েবসাইট ঢুকলে এই ধরনের সিস্টেম থাকে। প্রথমে মাদারবোর্ড আসলাম, অল ব্র্যান্ডস। আচ্ছা, মাদারবোর্ডের ফ্রম ব্র্যান্ড, অনেকের ব্র্যান্ডের একটা চয়েস থাকে। পৃথিবীতে গিগাবাইট, বয়েস্টার, আসুস, এফক্স, এই ধরনের, এমএসআই, আবার হ্যাঁ এই ধরনের মাদারবোর্ড গুলো আছে। গিগাবাইটটা খুব বেশি চলে, এফক্স, আসুস খুব বেশি চলে। ক্লায়েন্টের এই ধরনের আবার কি থাকতে পারে, রিকমেন্ডেশন থাকতে পারবে। অফিসিয়াল একটা কি থাকতে পারে, রিকমেন্ডেশন থাকতে পারে যে আমাদের সমস্ত প্রোডাক্ট গিগাবাইটের হবে, আমাদের সমস্ত প্রোডাক্ট কি হবে, আসুসের হবে। জি জি। আচ্ছা, মনে করি আমরা গিগাবাইট ফিল্টার করলাম, আমরা গিগাবাইটের মাদারবোর্ড নিব। আচ্ছা, মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর আমরা গত ক্লাসে পড়ছিলাম, এটিএক্স, আর একটা হচ্ছে মাইক্রো এটিএক্স। মাইক্রো এটিএক্স, জি। আরেকটা পাইছিলাম আইটিএক্স। এটিএক্স ইউজ করা হয় ডেস্কটপে, মাইক্রো এটিএক্স ছোট ডেস্কটপ এবং ল্যাপটপ ইউজ করা হয়, আবার আইটিএক্স মোবাইল ফোন গুলোতে ইউজ করা হয়, জি। আর এর আগে চিপসেট ব্র্যান্ড দুই ধরনের প্রসেসর আছে মার্কেটে, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি প্রসেসর, রাইজেন। আচ্ছা, প্রসেসর কি ভাই এই দুইটাই হয় নাকি কোম্পানি, নাকি অন্য আরো ব্র্যান্ড হয়? মানে উইন্ডোজ প্রসেসর কোম্পানি দুইটাই, একটা হচ্ছে এএমডি আর একটা হচ্ছে ইন্টেল। ও আচ্ছা। আর যারা অ্যাপলের ডিভাইস ইউজ করে, অ্যাপল টোটালি আলাদা। অ্যাপল তারা এগুলা প্রকাশ করে না। ও আচ্ছা, জি জি জি। আচ্ছা, মনে করেন পৃথিবীতে ইন্টেল খুব বেশি চলে, ইন্টেল অনেক বছর ধরে ব্যবসা করতেছে, এএমডি রিসেন্ট এসে মোটামুটি মার্কেট দখল করতেছে। জি জি। আচ্ছা, মনে করেন আমরা ইন্টেলের প্রসেসর নেব, কি নিব? ইন্টেল সিলেক্ট করলাম। এটিএক্স নিব। এটিএক্স মানে হচ্ছে বড় ডেস্কটপ, ছোট ডেস্কটপ না, বড় ডেস্কটপ। হ্যাঁ, বড় ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করবে, এই মাদারবোর্ড আপনি DDR4 RAM লাগাবেন নাকি DDR5 লাগাবেন। বর্তমানে DDR5 6 ও চলে আসছে, মোটামুটি বাজেটের মধ্যে নিতে গেলে DDR4 লাগবে। এটা কি নিলাম ভাইয়া? DDI4 নিলাম কি? DDR4 এটা হচ্ছে মেমোরি টাইপ, মানে হচ্ছে RAM টাইপ। ও RAM, জি জি। RAM এর মধ্যে টাইপ থাকে DDR2, 3, 4, 5। এখন মার্কেটে 4, 5 সর্বোচ্চ মার্কেট কত চলতেছে? এখন 6 চলে আসছে, DDR6। আচ্ছা, জি। তবে এভারেজ আমরা নিচ্ছি আর কি। হ্যাঁ, জি জি। এরপর সকেট। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম প্রসেসর যেখানে রাখা হয় সেখানে একটা প্রসেসর কি থাকে, সকেট থাকে, জি। আচ্ছা, তাহলে LG 1700 এটা লেটেস্ট সকেট, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আপনি কোন জেনারেশনের নেবেন, জেনারেশন এখানে কি করা যায়, ফিক্সড করা যায়। হ্যাঁ, জি।
মনে করেন আমরা এখানে এটাতে চলে আসলাম, এই মাদারবোর্ডটাতে। হ্যাঁ ভাই এখন কত জেনারেশন চলতেছে? জেনারেশন 14 চলতেছে। 14। হ্যাঁ আচ্ছা, খেয়াল করেন এখানে শর্টলি প্রথমে এখানে মাদারবোর্ডের ছবিটা দেখা যাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এখানে আবার সব লিখে আছে চিপসেট ইন্টেল Z790, সকেট হচ্ছে 1700, সাপোর্টেড সিপিইউ এই মাদারবোর্ডের মধ্যে 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন সাপোর্ট করবে। আচ্ছা আচ্ছা, জেনারেশন সাপোর্ট করবে। জেনারেশন 579 সাপোর্ট করবে। ইন্টেল প্যান্টিয়াম মানে পুরাতন গুলো সাপোর্ট করবে, প্যান্টিয়াম প্রসেসর, ইন্টেল গোল্ড প্রসেসর, ইন্টেল সেলারনও সাপোর্ট করবে পুরাতন এগুলা, যদি এগুলো এখনো কেউ ইউজ করে না। হ্যাঁ জি জি। আচ্ছা তাহলে খেয়াল করেন, অর্থাৎ আমার এই মাদারবোর্ডের মধ্যে আমরা কোর i3, কোর i5, কোর i7, কোর i9 এর প্রসেসর লাগাইতে পারবো। তবে কথা হচ্ছে জেনারেশন 12, 13 বা 14 হইতে হবে, এর আগের জেনারেশন গুলো সাপোর্ট করবে না। জি জি। আচ্ছা র‍্যাম আচ্ছা ভাই, এই যে জেনারেশন এখানে 12, 13, 14 এইগুলা হচ্ছে আলাদা জিনিস, আর কোর i9, 3, 7 এটা আলাদা আর কি ডিভাইস নাকি ভাগে? মনে করেন কোর i3 প্রসেসর মার্কেটে আসছে, তারা জেনারেশন 5 থেকে শুরু করছে, জেনারেশন 5, 6, 7, 8, 9। এখন আমার এই মাদারবোর্ডে কোর i3 সাপোর্ট করবে, তবে নতুন জেনারেশন হইতে হবে, 12, 13, 14 হইতে হবে, এর প্রিভিয়াস গুলো সাপোর্ট করবে না। ও আপডেট হইতে হবে, তাহলে আমাদের 9 ও চলতে পারবে, 5 ও 3 ও, যদি আপডেট হয় আর কি। মানে মানে আমি তো এখন চয়েস করছি মাদারবোর্ড। জি, মাদারবোর্ডের মধ্যে প্রসেসর বসাইতে হবে না, প্রসেসরটা হইতে হবে 12 জেনারেশন, 13 অথবা 14 জেনারেশন। জি জি, ঠিক আছে। কোর i3 হইতে কোর i9 পর্যন্ত কি করবে, সে সাপোর্ট করবে। বুঝা যাচ্ছে? জি জি, বুঝতে পারছি। মেমোরি স্লট 4টা, এই মাদারবোর্ডে মেমোরি বসানো যাবে, 4টা মেমোরি বসানো যাবে। এখানে 4টা মেমোরি দেখা যাচ্ছে, দেখতেছেন? জি জি জি, দেখা যাচ্ছে। আবার এই মেমোরি ম্যাক্সিমাম 128 জিবি, মানে প্রত্যেকটা স্লটে আপনি 32 জিবি করে মেমোরি দিতে পারবেন, তাহলে 4 32 128। তবে আপনি চাইলে আরো কম মেমোরি দিয়ে 8 জিবি র্যাম দিয়েও চালাতে পারবেন। জি জি। তাহলে যদি সর্বোচ্চ চালাতে যাই, তখন প্রত্যেক স্লটে 32 জিবি করে মেমোরি কি দিতে হবে। ঠিক আছে। জি ভাইয়া, এই র্যাম স্লটে আমি এই কম বেশি লাগাইলেও কোনো সমস্যা হবে না? 64 লাগাইলাম বা 32 লাগাইলাম, তাতে কোনো সমস্যা হবে না? না, আবার আরেকটা জিনিস বুঝেন, প্রত্যেক 4টা স্লটে সর্বোচ্চ 128 জিবি সাপোর্ট করবে। জি জি জি। তাহলে আপনি প্রত্যেক স্লটে ম্যাক্সিমাম 32 জিবি র্যাম লাগাইতে পারবেন। ও 32 এর নিচে লাগানো যাবে না? 32 এর নিচে লাগানো যাবে, 32 এর উপরে লাগানো যাবে না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। আবার হইতে হবে র‍্যাম গুলো এই জেনারেশনের হইতে হবে, 12, 13, 14। জি জি, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। এখন আরো ডিটেইলস দেখি। ব্র্যান্ড গিগাবাইট, তার একটা মডেল নাম্বার দিয়ে দিচ্ছে। চিপসেট হলো ইন্টেলের, এটা সকেট হচ্ছে LGA 1700। আচ্ছা ভাই, সকেটটা হচ্ছে ওই আপনার মাদারবোর্ডে যে প্রসেসরের যে সকেট, এইটার সিরিয়াল নাম্বার নাকি, বা এটার একটা কোড নাকি? হ্যাঁ হ্যাঁ, সকেট হলো ওই পিনগুলা, ওই পিনগুলো আর কি। মানে যদি এত পিনের সকেট হয় তাহলে সে এরকম কনফিগারেশন সাপোর্ট করে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সকেট 1700 কোর i3 579 সাপোর্ট করে। সকেট যদি 1400 নিতেন হয়তো 9 সাপোর্ট করতো না। জি জি জি, ঠিক আছে। জি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, এই যে আপনার এই ইয়ের মধ্যে, এই প্রসেসরের মধ্যে কি এই নাম্বারগুলো লেখা থাকে যে হ্যাঁ আমার এই প্রসেসরের এইটা এটা এখানে খাটবে? প্রসেসরের গায়ে কি এটা লেখা থাকে?
না, প্রসেসরের গায়ে শুধুমাত্র ইয়ে লেখা থাকবে, প্রসেসর গায়ে জাস্ট তার সিরিয়াল নাম্বার বা তার একটা কোড লেখা থাকবে, আর বাকি জিনিসগুলো ওয়েবসাইটে থাকবে। ও আচ্ছা আচ্ছা, ওই কোড নাম্বার দিয়ে ওইখানে ওয়েবসাইটে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মনে করেন এই মাদারবোর্ডের মডেল দিয়ে, এটা কি গেমিং মাদারবোর্ড, এই মাদারবোর্ড মডেল দিয়ে দিলে ওয়েবসাইটে দিলে তার ডিটেলস দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাকেটে এত ডিটেলস থাকবে না। আচ্ছা, তাহলে এরপর আসি, জেনারেশন সাপোর্ট করতেছে 12, 13, 14। জি। মেমোরি টাইপ হচ্ছে DDR4। DDR4 মানে এই মাদারবোর্ডের মধ্যে আপনি যদি DDR5 এর মেমোরি র‍্যাম লাগান তাহলে কিন্তু কাজ করবে না। জি জি, বুঝছেন? জি। মেমোরি স্লট কয়টা? 4টা, ম্যাক্সিমাম 27 জিবি। গ্রাফিক্স ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, মানে এই প্রসেসরের মধ্যে গ্রাফিক্সটা, এই মাদারবোর্ডের মধ্যে গ্রাফিক্সটা ইন্টিগ্রেটেড। এই গ্রাফিক্স এটা, মানে এটা ফিক্সড করা আছে। হ্যাঁ, মানে মাদারবোর্ডের সাথে এটা থাকবে। আচ্ছা আচ্ছা, ইন্টেল এইচডি গ্রাফিক্স সাপোর্ট। ইন্টেলের বাই ডিফল্ট প্রসেসর ইন্টেলের এই গ্রাফিক্সটা যে সাপোর্ট করবে। জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আমার বাদ পড়ে গেল। ওই DDR4 হচ্ছে এটা কি র‍্যামের 4টা স্লট না কি, এটা একটা ব্র্যান্ড? এটা র‍্যামের একটা টাইপ। ও, এই টাইপের আর কি র‍্যাম এখানে ইউজ করা যাবে? হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। র‍্যামের টাইপ আছে DDR2, 3, 4, 5। জি জি জি। এখন কত চলছে? 6 চলতেছে তাই না ভাইয়া? 6 তো হ্যাঁ, মার্কেটে আছে, 6 আছে। জি জি, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে M2.SSD, SSD 4টা ইউজ করা যাবে। SSD 4টা ইউজ করা যাবে। এক্সপানশন স্লট ওই এক্সপানশন স্লট বা M2.SSD কয়টা ইউজ করা যাবে? 4টা ইউজ করা যাবে। 4টা ইউজ করা যাবে। আচ্ছা, ওয়াইফাই সাপোর্ট করে না যেহেতু এটা ডেস্কটপ, ওয়্যারলেস অ্যাডাপ্টার নাই, ব্লুটুথও নাই। ফর্ম ফ্যাক্টর হচ্ছে ATX। ওই মাদারবোর্ড আমরা বলছি না কোন মাদারবোর্ড, ATX মাদারবোর্ড, কারণ এটা বড় মাদারবোর্ড, ডেস্কটপ ইউজ হবে, তাহলে ATX মাদারবোর্ড। এখানে উইন্ডোজ 10, 11 দুইটা সাপোর্ট করবে, বডি কালার ওয়ারেন্টি দিচ্ছে। তো এডিশনাল ফিচারগুলো আবার একটু ডিসকাস করছে। কান্ট্রি ফর তাইওয়ান, মেড ইন কি চায়না। ঠিক আছে, তাহলে মাদারবোর্ড আমরা কিনলাম কোন টাইপসের? 12, 13, 14 জেনারেশন। এখন আমরা প্রসেসর কিনব। হ্যাঁ, প্রসেসর কিনতে গেলে আমাদেরকে এগুলো দেখে কিনতে হবে, মানে এই মাদারবোর্ডের সাথে যায় এরকম প্রসেসর কিনতে হবে, অন্য প্রসেসর কিনা যাবে না। জি জি। তাহলে এটা মনে অ্যাড টু কার্টে দিলাম। এবার আমরা যাচ্ছি প্রসেসর, অল ব্র্যান্ড। যেহেতু আমরা মাদারবোর্ড কিনে এসে ইন্টেল সিলেক্ট করে দিছি, তাহলে আমরা ইন্টেলের প্রসেসরে নিতে হবে। আমরা AMD নিলে এখানে কি করবে না, কাজ করবে না। জি জি। আচ্ছা, মনে করো আমরা Core i5 নিব, এটা ফিল্টার করে দিলাম। আমরা বলছি না 12, 13, 14 এই তিনটে জেনারেশন সাপোর্ট করবে আমাদের ইয়েতে। জি জি, তাহলে আমরা এর আগের গুলো নিতে পারবো না, আমরা 12, 13 বা 14 নিতে হবে। আমরা 12 সিলেক্ট করে দিলাম। জি। এবার বেস ফ্রিকোয়েন্সি স্পিড, মানে কত গিগাহার্টজ এর প্রসেসর সেটা, এটা আমরা ফিল্টার করে দিতে পারি যে সর্বোচ্চ কত গিগাহার্টজ হবে। হ্যাঁ, আমরা 3 গিগাহার্টজটা ফিল্টার করে দিই। আচ্ছা ভাই, ওই 3 গিগাহার্টজ এর যে এইটা আসলে এইটার অপশনটা কি? এটা আমি বুঝতে পারলাম না। এটা মানে হইলো, মানে প্রসেসিং স্পিডটা 3 গিগাহার্টজ। আমি দেখাই, 3 গিগাহার্টজ ইকুয়াল এত হার্টজ।
মানে কম্পিউটার কাজ করে না, কাজের দক্ষতা 3 গিগাহার্টজ। 3 গিগাহার্টজ সমান হলো প্রায় 3 লক্ষ হার্টজ। মানে সে এত দ্রুত কাজ করতে পারে। কম্পিউটারকে মাল্টিটাস্কিং বলা হয় না? মাল্টিটাস্কিং মানে হলো সে এত দ্রুত এতগুলা বিট বাইটকে কি করতে পারবে, প্রসেস করতে পারবে। জি। আর এটা ভাইয়া এখন কত চলতেছে? আচ্ছা, এটা সিলেক্ট হয়নি, এটা আবার একটু আসতেছি, একটু কাজ করার তো এটা আবার করে দিই। Core i5 আচ্ছা। এখন প্রসেসর স্পিডের মধ্যে বেশি 4-5 এর বেশি না, 3 গিগাহার্টজ তো, এরপর আরো দুইটা বা একটা পাবো। জি ভাই, এটা 4 চলতেছে না 5 চলতেছে এখন? না 5 চলতেছে। এটা বাংলাদেশের সাইড তো, হয়তো আমরা 5 এর বেশি দেখবো না, 5 চলতেছে। আচ্ছা আচ্ছা। সাইটটা স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা এখানে একটা সিলেক্ট করি, আমি এরপর ওপেন করে আপনাকে ডিটেইলস দেখাই। আচ্ছা, মনে করি এটা সিলেক্ট করলাম। হ্যাঁ জি, Intel Core i5 14 জেনারেশন সাপোর্ট করবে। জি, এটা আপ টু 5.3 গিগাহার্টজ LGA 1700 সকেট প্রসেসর। আমাদের মাদারবোর্ডে 1700, এটাও কি 1700। জি। এভাবে ম্যাচ করে নিতে হবে। 14 জেনারেশন। জি। এটা টার্বো ফ্রিকোয়েন্সিতে এটা 5.30 গিগাহার্টজ কি করবে, কাজ করবে। টার্বো মানে টার্বোতে এটা মূল ফ্রিকোয়েন্সি কত দেখি? আচ্ছা, এটা টার্বোটা লিখছে, মূলটা লিখে নাই। আচ্ছা, এটার মধ্যে কোর হলো 14টা কোর আছে। কয়টা কোর আছে? 14টা। মানে 14টা কোর আছে। সিপিইউ ক্যাশ হচ্ছে 24 MB। আচ্ছা ভাই, কোরটা জানি কি জিনিস? হ্যাঁ আসেন, কোর হইলো এইভাবে মাদারবোর্ডের মধ্যে কি থাকে, কোর 1, কোর 2, কোর 3। মানে এই প্রসেসরের মধ্যে সে এতগুলা সিস্টেমটাকে একসাথে প্রসেস করতে পারবে। ও আচ্ছা আচ্ছা। যেমন দুই একটা সিস্টেমের নাম ভাই একটু বলেন, যেমন কি ধরনের সিস্টেমটা? না, সিস্টেম বলতে হচ্ছে মনে করেন আমি আপনাকে দেখাই। এই দেখেন, আমারটা হলো বেজ স্পিড 3 গিগাহার্টজ। জি। সকেট হইলো একটা সকেট। কোর হইলো কয়টা? 6টা। লজিক্যাল প্রসেসর 6টা। আমরা ভার্চুয়ালাইজেশন করব না, মানে একটা এই হার্ডওয়্যারের মধ্যে আবার 2-3টা ওএস চালাবো। তো একটা কোর লাগে একটা ওএস চালানোর জন্য। আপনার যদি আমার যদি 6টা কোর থাকে, তাহলে আমি 6টা কোর দিয়ে 6টা ওএস চালাতে পারবো সেম হার্ডওয়্যারের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার যদি ওইটা নেন 24টা থাকলে 24টা চালাতে পারবে। জি জি। এই কোরটা কি এক্সট্রা লাগানো যায় নাকি ভাইয়া? না না, এটা প্রসেসরের বিল্ট ইন থাকে, এক্সট্রা পরে লাগানো যাবে না, প্রসেসর চেঞ্জ করতে হবে যদি প্রয়োজন হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বিল্ট ইন। আর হচ্ছে দেখেন ক্যাশ, ক্যাশ জিনিসটাই বুঝাই, খেয়াল করেন আমার স্ক্রিনে আসেন। এই দেখেন, আমি অ্যাপ লিখছি, ফেসবুক লেখাটা চলে আসছে। জি। তাই না? জি জি জি। তাইলে আমার সময় বাঁচে দিল না? আমার যদি এখন FACEBOOK লিখতাম, জি জি, তাহলে আমার সময় বেশি যেত না?
জি অবশ্যই। ক্যাশের কনসেপ্ট হইলো ক্যাশ মেমোরি। আপনি রেগুলার যে জিনিসটা ব্রাউজিং করেন, যাই কিছু তার একটা ক্যাশে ধরে রাখবে। তখন এখন আমার সেই কাজটাকে তাড়াতাড়ি করে দিল। আমি এখানে অ্যাপ লিখে ফেসবুক চলে আসলাম, ওয়াই লিখে ইউটিউবে চলে আসলাম, আমার খুব ফাস্ট হয়ে যাচ্ছে না? জি জি জি, তাই না? যদি আমার এরকম যার ক্যাশ স্পিড যত বেশি, আর এরকম কম্পিউটার তত ফাস্টেস্ট কাজ করবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি। এটা হলো ক্যাশ মেমোরি। আমার ক্যাশ, ও ক্যাশ মেমোরি আপনার আছে কত? 9 MB। 9 MB আছে, আচ্ছা আচ্ছা। আর আমরা যেটা দেখতেছিলাম এখন, এটাতে আছে প্রায় 24 MB। কত এটা? 24 MB। 24 MB। আচ্ছা, এই র্যামটাতে এই প্রসেসর মেমোরি টাইপ DDR4, আমরা মাদারবোর্ডের সময় DDR4 সিলেক্ট করছি, জি। এটারও DDR4। আর ডিডিআর মেমোরি টাইপের মধ্যে আরো কয়েকটা জিনিস আছে, কত গিগাহার্টস সাপোর্ট করবে। হ্যাঁ, বাস স্পিড বলে, এটাকে বলে বাস স্পিড। এটা 3200 সাপোর্ট করবে, মানে এই প্রসেসর আবার DDR4 এর র্যামও সাপোর্ট করবে, DDR5 এর র্যামও কি করবে? সাপোর্ট করবে। কিন্তু আমার মাদারবোর্ড যেহেতু DDR4, আমাকে র্যাম নেওয়ার সময় DDR4 এর র্যামে নিতে হবে। আচ্ছা, DDR4 3200 MT কি ভাইয়া এই জিনিসটা? MT এটা MTS মানে হলো বাস স্পিড, এটা আরেকটা সিনোনিম হলো বাস স্পিড, মানে প্রতি সেকেন্ডে র্যাম কতগুলো ডেটাকে প্রসেস করতে পারবে। জি জি। আর এরপরে LGA17। আবার এখানে দেখেন এই প্রসেসরটা 192 GB র্যাম চালাতে পারবে। ওই আগেরটা আমরা দেখলাম 128 দেখছিলাম মনে হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, মানে আমার মাদারবোর্ড যেহেতু 128, আমি যদি এই প্রসেসর লাগাইও আমি 128 এর উপরে যাইতে পারবো না। জি। তাই না? মনে করেন আমার কাছে একটা চায়ের কাপ আছে, হ্যাঁ, আমার মাদারবোর্ড হলে চায়ের কাপ। এখন যদি আপনি 1 গ্লাস পানি নিয়ে আসেন, 1 গ্লাস পানি কাপের 2 গুণ বা 3 গুণ না? আমার কাপ তো ছোট, তাহলে আমি কিন্তু পুরো পানিটা কি করতে পারবো না, কাপে ঢালতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এই ধরনের, তাই না? জি। তাহলে আমরা যদি এটা নিই, আমার 128 GB আমি ম্যাক্সিমাম চালাতে পারবো। জি। এটা কিন্তু ভাইয়া এটা নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। নেওয়া যাবে, কিন্তু ইউজটা করতে হবে 128 GB। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে, কারণ এটা 14 জেনারেশন, এটা Core i5, এটা আমার জেনারেশন সাপোর্ট করতেছে। হ্যাঁ, সেই হিসেবে নেওয়া যাবে। জি। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এটা একটু কাট করলাম। এবার আমরা র্যাম কিনবো। হ্যাঁ, জি। ডেস্কটপ র্যাম অল ব্র্যান্ড, আমরা মনে করেন 16 GB একটা র্যাম নিব। জি। 16 GB সিলেক্ট করে দিলাম। DDR4 নিতে হবে আমাদেরকে, কোনটা নিতে হবে? DDR4 নিতে হবে। DDR4 সিলেক্ট করে দিলাম। আর ওই বাস স্পিড আমরা দেখছি না 3200? 3200, জি। তাহলে আমরা 3200 নিতে হবে। আমরা যদি 3200 কম নিই সেটা কিন্তু কাজ করবে না। আচ্ছা, এই 3200 যে আমরা বাস স্পিড নিতেছি, এটা কি র্যামের উপরে ডিপেন্ড করে র্যাম নিতে হবে, তাই তো ভাইয়া? না, প্রসেসরের উপর ডিপেন্ড করে। ও, এটা প্রসেসরের উপর ডিপেন্ড করে নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। না না, এখন যে র্যাম নিচ্ছেন DDR4 নিলেন, এখন যে আবার 3200 mAh নিলেন, যে এটা কি আমার র্যামের উপর ডিপেন্ড করে কিনতে হবে নাকি প্রসেসরের উপর ডিপেন্ড করে? মানে দুটোটা, মাদারবোর্ড এবং প্রসেসর দুটোটাকে বেস করে কিনতে হবে। আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু র্যামটা তো আর এইটা দেখে কিনতে হবে না যে এখানে 3200 না কত লাগবে, এটাও কি র্যাম এটা দেখে কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে কিনতে হবে। র্যামটাও দেখে কিনতে হবে যেটা। আচ্ছা আচ্ছা। কারণ আমি বলি আমার মাদারবোর্ডও DDR4, জি, আবার আমার প্রসেসরও DDR4, জি। তাহলে আমার DDR4 অবশ্যই নিতে হবে। না না, DDR4 নিলাম, কিন্তু ওই যে যেটা নিলেন যে 3200 নিলেন, যেটা এই যে MHz যেটা নিছেন, হ্যাঁ, 3200 কেন নিচ্ছি? কারণ আমার প্রসেসর 3200 মেগাহার্টজ সাপোর্ট করে। ও আচ্ছা।
দেখেন আমার মাদারবোর্ড, আমার প্রসেসর DDR4 3200। জি 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 তাহলে আমাকে এটা দেখেও এটাও খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এটা দেখে নিতে হবে। জি আর 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 হচ্ছে DDR4 নিছি কেন? কারণ আমার এটাও DDR4, আমার মাদারবোর্ডও কি DDR4। জি আচ্ছা, তাহলে ফিল্টার করে দিলাম। এখন অনেকগুলো আছে, আমরা একটা নিয়ে নিব 16 GB। তাহলে আবার দেখি ঢুকি মাদারবোর্ডে। এটা 16 GB DDR4 3200। পিন নাম্বার কয়টা পিন আছে এখানে? 228 228 পিন আছে। ঠিক আছে। আচ্ছা, এই পিন নাম্বারটাও কি ভাইয়া এটা একটু মাদারবোর্ডে যেটা আছে ওটা কি দেখে কিনতে হবে নাকি? না, পিন কত নাম্বার দিয়ে? ঝামেলা, পিন নাম্বার মিলবে যদি এগুলা মিলে। যদি জি আপনার জি এই 3200 পিন নাম্বার মিলবে, ও আচ্ছা, ওকে যদি ওকে। আপনার এই তিনটে জিনিস মিলে, DDR4 মিলে এবং মেগাহার্টজ মিলে, তাহলে জি পিন নাম্বার মিলবে। ও এখনকার আচ্ছা বেশিরভাগই 228 পিন। জি আচ্ছা, আমরা এটা নিব না। আরেকটা র্যাম আছে, সেটা দেখাই আপনাকে, হিটসিং সহ। আমি এখানে এটা এই হিটসিংটা দিয়ে দিই। ইয়েস, হিটসিং মানে হইলো আমি এখানে যে র্যামটা নিছি জি এটা ওপেন, মানে এটা নিজে নিজেকে কুল করবে না। আবার আচ্ছা মার্কেটে আরেকটা র্যাম বের হইছে যেগুলোর মধ্যে হিটসিং সহ থাকে, হ্যাঁ, জি জি এটা। তো এই মাদারবোর্ড গুলা নিজেকে নিজে কুল করবে। আচ্ছা আচ্ছা প্রাইসের ডিফারেন্স অল্প একটু। এটাও 228 পিন, 16 GB DDR4 3200 MHz। আমরা এটাকে অ্যাড টু কার্ট করি। জি তাহলে আমাদের কয়টা হইলো? কি কি নিছি? আমরা মাদারবোর্ড নিছি, প্রসেসর নিছি, র্যাম নিছি। আচ্ছা, এখন কি বাকি আছে বলুন তো? এসএসডি, হার্ড ডিস্ক বা এসএসডি? হ্যাঁ, হার্ড ডিস্ক বা এসএসডি বাকি আছে। এটা অ্যাড টু কার্ট করলাম। এবার আসেন আমরা এসএসডি হার্ড ডিস্ক, অনেকে যেটা করে একটা হার্ড ডিস্ক নেয়, একটা এসএসডি নেয়। আবার আচ্ছা আমাদেরটা কিন্তু M.2 সাপোর্ট করবে, ইন্টারনাল এসএসডি। অল ব্র্যান্ডে যাই। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল এসএসডি এর মধ্যে পার্থক্যটা কি? এক্সটার্নাল হইলো আপনি ওইটা ইউএসবি মতো থাকে, আপনি বাসায় যেখানে যেখানে মুভ করতে পারবেন। আর ইন্টারনালটা ওই মাদারবোর্ডের সাথে লাগাই দিতে হবে। ও আচ্ছা, ওকে ওকে। আমি মাদারবোর্ডটা আবার একটু ওপেন রাখি। মাদারবোর্ডের হার্ড ডিস্কের কনফিগারেশনটা দেখি। এদের সাইডটা আজকে স্লো। আচ্ছা ভাই, এসএসডি হার্ড ডিস্ক কেনার সময় কি ওই মাদারবোর্ডটাও ফলো করতে হবে? মাদারবোর্ডের সাথে এটা কি কোনো কানেকশন বা জেনারেশন দেখে কিনতে হবে? এসএসডির মধ্যে জেনারেশন নাই, তবে দেখে কিনতে হবে। আমি বুঝাচ্ছি জিনিসটা, পেজটা একটু ওকে বলবো।
আচ্ছা আমার আরেকটা সাইটে চলে যায়, এই কোম্পানির ওয়েবসাইট খুব ডিস্টার্ব করতেছে। ওকে, আরেকটা ফার্স্ট সাইটে চলে যায়। আসেন আমি এটা রাইহান ছিল তো, আমি আরেকটা সাইটে চলে যাই, এই সাইট অনেক সময় নিচ্ছে। তাহলে আমাদের প্রথমে কি নিতে হয়? মাদারবোর্ড নিতে হয়। আমরা আবার আসি, মাদারবোর্ড নিব। মাদারবোর্ড, হ্যাঁ জি মাদারবোর্ড আসলাম, এগুলো ফার্স্ট হয়। হ্যাঁ, ইন্টেলের প্রসেসর মাদারবোর্ড নিব। আবার আমরা মডেল সিলেক্ট করে দেব গিগাবাইট। এলজি 1700 নিয়েছিলাম না? এলজি 1700 এখানেও আছে। আচ্ছা, এরপর এটিএক্স টা এখানেও আছে। আচ্ছা, এটিএক্স টা জানি কি বলছিলেন ভাইয়া? এটিএক্স টা মাদারবোর্ডের ক্যাটাগরি তিনটে টাইপ, এটিএক্স, মাইক্রো এটিএক্স, মিনি আইটিএক্স বা আইটিএক্স। আচ্ছা ওকে, কত ক্লাসে পড়ছিলাম, ডিডিআর4 আবার। ওকে, এদের তো সব এখানে। তাহলে এটা আছে গিগাবাইটের, এটা গেমিং, ওইটাই মনে হয়। এটা 4x, ওইটা এটা সেম কিনা দেখি একটু। পাশেরটা সেম হবে ভাইয়া। আচ্ছা এটাই মনে হচ্ছে। হ্যাঁ জি, সেম জিনিস, সিপিইউ 14, 12, 13, 14, প্রসেসর এলজি 1700, ডিডিআর4, ডিম আপ টু এত। হ্যাঁ জি আচ্ছা, আরেকটা কথা, ডিম, এখানে ডিম লিখে আছে না? ডিম, জি, ডেস্কটপের র‍্যাম কে ডিম বলে। ডেস্কটপের র‍্যামের আরেকটা নাম হচ্ছে ডিম, আর ডেস্কটপের ল্যাপটপের র‍্যামের আরেকটা নাম হচ্ছে সোডিম। ল্যাপটপ র‍্যামের আরেকটা নাম হচ্ছে কি? সোডিম। সোডিম দেখেন, আমি লিখে দিই, DIMM। এটা ডেস্কটপে ইউজ হয়। হ্যাঁ জি জি, সো ডিএম, এই র‍্যামটা ল্যাপটপ ইউজ হয়। ডিম র‍্যাম ইউজ হয় ডেস্কটপে, আর ল্যাপটপে ইউজ হয় সোডিম। হ্যাঁ সোডিম, জি ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে এটাকে আমরা এটা আমরা বাই নাওতে রাখলাম। কাটে রাখলাম। হ্যাঁ জি, আচ্ছা এরপর আসেন। আচ্ছা এখানে আরেকটা অপশন ছিল, দাঁড়ান। আচ্ছা এবার আসেন প্রসেসর আমি ইন্টেলের প্রসেসর নিব। হ্যাঁ জি, ইন্টেলের আমাদের 14 জেনারেশনটা নিতে হবে। জি জি, আর Core i5 নিব, Core i5 জি LG 1700। ঠিক আছে, জি জি, আবার নাম্বার অফ কোরও ফিল্টার করা যায় এখানে, আর ফিল্টার করে আমরা পাবো না, এদের কয়েকটি আছে। আচ্ছা মনে করেন এটা নিলাম। হ্যাঁ জি, বাই নাওতে রাখলাম, ভিউ কাট। ঠিক আছে, আর এরপরে মাদারবোর্ডের পরে হচ্ছে প্রসেসরের পর হচ্ছে র‍্যাম ডেস্কটপ র‍্যাম আমাদের হইতে হবে 16 জিবি হবে, DDR4 হবে। ওকে, 3200 ওই রকম কন্ডিশন। এই মাদারবোর্ডটাতে এখন এখানে যেটা নিছি প্রসেসর, ওখানে আমরা এই ধরনের কোনো কন্ডিশন ছিল না, আমরা 3200 মেগাহার্টজ নিব। হ্যাঁ জি জি, আর হচ্ছে হিটসিঙ্ক সহ নিব। তাহলে কি হবে, আমার অল্প ডিফারেন্স, 200-300 টাকা ডিফারেন্সের ভিতরে ভালো জিনিস পাবো। জি, আচ্ছা বাই নাওতে আসলাম। আচ্ছা তিনটা জিনিস নিয়ে ফেললাম, তাই না? এরপরে কি বলেন তো? এরপরে এসএসডি নিতে হবে, হার্ড ডিস্ক নিতে হবে। তাইলে কম্পোনেন্ট এসএসডি, আমরা ওখানে দেখি M2 ডট সাপোর্ট করে এসএসডি মধ্যে, অ্যাডভান্স হলো M2 ডট। একটা এসএসডি হলো এগুলা দেখেন, এই সাইজ বড় এগুলা, আর এগুলো হলো M2 ডট। এগুলো হলো কি ছোট, এগুলো দেখতে র‍্যামের মতো ছোট এসএসডি। এগুলার বাস স্পিড আরো বেশি।
এগুলোর মানে রিডিং স্পিডটা কি আরো বেশি। আমরা এখানে M2 ডট সিলেক্ট করে দিচ্ছি। দেখেন প্রাইসের ডিফারেন্স দেখছেন, M2 ডট গুলা অনেক প্রাইস। জি অনেক প্রাইস। অনেক প্রাইস। আমরা কত জিবি নিব সেটা সিলেক্ট করে দিই। মনে করেন 256 জিবি নিব, ছোট ওএস দিলে হচ্ছে, তাহলে এটার প্রাইস একটু কম আছে, সেক্ষেত্রে এটা বাই নাওতে রাখলাম। হ্যাঁ, জি 250 জিবি, এটা M2 ডট SSD বাই নাও। এরপর নিব হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক ড্রাইভ। হ্যাঁ, জি হার্ড ডিস্কের মধ্যে অবশ্যই SATA হার্ড ডিস্ক মানে হলো ডেস্কটপের হার্ড ডিস্ক গুলো হলো SATA হার্ড ডিস্ক বলে। ডেস্কটপের হার্ড ডিস্ক কি বলে? SATA হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। আর এখানে হার্ড ডিস্ক কেনার সময় যেটা খেয়াল করবেন, আরপিএম। আরপিএম মানে হচ্ছে সেই যে মুভ, হার্ড ডিস্কের ভিতরে মুভিং পার্ট ঘুরে। হ্যাঁ, জি তো আরপিএম যত বেশি হবে তার ডাটা মুভিং এর স্পিডটা তত বেশি হবে। হ্যাঁ, আমি 7200 সিলেক্ট করে দিচ্ছি। আর হার্ড ডিস্ক আর আরএনসি গুলাই বেশি মার্কেটে চলে, 3.5 ইঞ্চি বড় বড় জিনিস আর মানুষ আসিস কম ইউজ করে। আচ্ছা, এদের এখানে আরএনসি নাই, 3.5 আছে মনে হয়, 3.5। ঠিক আছে, জি আচ্ছা তাহলে এটা 1 টেরাবাইট। এটা আউট অফ স্টক একটা আছে। দেখছেন, এটা প্রায় আরএনসি গুলা হচ্ছে একটু ছোট, তো এভারেজ 3.5 ইঞ্চি, এটা প্রাইসটা একটু বেশি। আরপিএম ওকে, এটা বাই নাওতে দিয়ে দিচ্ছি। সব আউট অফ স্টক হয়ে গেছে। আরপিএম বেশি হতে কম পাওয়া যাচ্ছে। আবার এখন 2 টেরাবাইট দেখি। না, মার্কেটে নাই। আচ্ছা, এটা বাই নাও দিচ্ছি। হ্যাঁ, ডেস্কটপ পিসি। তাহলে হার্ড ডিস্ক কেনার সময় আরপিএম দেখতে হবে। কি দেখতে হবে? আরপিএম। আরপিএম যত বেশি হবে ওই হার্ড ডিস্কের ডাটা ট্রান্সফার স্পিড তত বেশি হবে। এরপরে কি আছে বলুন তো ভাইয়া? তারপরে একটা কুলিং ফ্যান নিতে হবে না? তারপরে আরেকটা আছে পাওয়ার সাপ্লাই, যেটা পাওয়ার সরি, আমার প্রসেসরের সাথে কুলিং ফ্যান থাকবে না। কুলিং তো ফ্যান আমার নিতে, একটা কুলিং ফ্যান নিতে, প্রসেসর কুলিং ফ্যান নিতে হবে। জি জি সিপিইউ কুলার। হ্যাঁ, জি যেহেতু আমার সিপিইউটা একটু হাই এন্ডের সিপিইউ, সেক্ষেত্রে একটু ভালো ভালো রেঞ্জের দিতে হবে আর কি, যেটা ভালো কি দিবে, সার্ভিস দিবে। আচ্ছা ভাইয়া, এই প্রসেসরের যে উপরে যে ফ্যানটা, কুলিং ফ্যান, এইটার কি কোনো আবার আছে নাকি, মডেল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো মডেল, মানে 300 টাকা হইতে শুরু করে না দেখেন না এখানে। না, বুঝতে পারলাম, কিন্তু আমার প্রসেসরের ই মান দেখে কি আমার ওই ফ্যানটা কিনতে হবে, নাকি সব ফ্যানই প্রসেসরে লাগবে? না, সব ফ্যানের প্রসেসরে লাগবে, এগুলো ও সবগুলো একই আচ্ছা, সাইজ। ও আচ্ছা, ওকে এটা ওকে। কুলিং ফ্যানের সাথে একটা হিট সিঙ্ক থাকে। কি থাকে? একটা হিট সিঙ্ক থাকে। জি সবগুলো একই সাইজ হবে, একই স্ট্যান্ডার্ড সাইজ হবে। সবগুলো একই সাইজ হবে, দেখতে হয়তো শেপ অন্যরকম উপরে, তবে সবগুলোতে এরকম পিন থাকবে। হ্যাঁ, জি জি এটা জি এখন দেখে বোঝা যাচ্ছে না, পিনে থাকবে। জি আচ্ছা, ইন্টেলের প্রসেসর। আচ্ছা, এখানে আবার আছে, ফিল্টার করে দেওয়া যায়। ফিল্টার করে দিলে এখানে 1700টা আছে, এলজি 1700। মোটামুটি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেম হবে। জি তো একটু তারপরে এখানে ফিল্টার করা যায়, মানে এই সকেটের জন্য ইন্টেলের প্রসেসর, এলজি 1700 জন্য কুলিং ফ্যান কোনগুলো। হ্যাঁ, জি এগুলো একটু ভালো, ডিপ কুল, ভালো সার্ভিস দেয় এগুলো। এটা বাই নাওতে রাখলাম। এরপরে আমার পাওয়ার সাপ্লাই লাগবে, আবার হচ্ছে কি ক্যাসিং লাগবে। পাওয়ার সাপ্লাই আর কি ক্যাসিং। প্রথমে পাওয়ার সাপ্লাইটা আমরা সিলেক্ট করি। ক্যাসিং এ আসি। কিছু কিছু ক্যাসিং এর সাথে বিল্ট ইন কি থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, তবে সেগুলো খুব একটা ভালো হয় না। আমরা যেটা করব
ATX নিতে হবে। কি নিতে হবে? যেটা আমাদের মাদারবোর্ডটা বড়, তাহলে ATX হবে। আমাদের মাদারবোর্ড টাইপ কি? ATX। মানে এখানে ছোট বড় আছে তো। জি জি। যদি কারো ছোট সিস্টেম হয় সেক্ষেত্রে ITX নিবে, যেমন সিস্টেম বড় সেটা ATX নিবে। জি জি। এগুলো দেখেন, এগুলো একদম ওপেন, মানে এগুলোর সাথে কোনো কুলিং ফ্যান ট্যান দেয় নাই। জি। তো আমরা চাইলে এই ধরনের নিতে পারি। বাই ডিফল্ট বিল্ট ইন কিছু কুলিং ফ্যান থাকবে, এখানে 3টা 4টা কুলিং ফ্যান, এগুলো 4টা করে। তো এরকম একটা নিচ্ছি 3500 অল্প দামের মধ্যে ভিতরে, বাই নাও। তবে এটার মধ্যে কি নাই? পাওয়ার সাপ্লাই নাই। দেখছেন পাওয়ার সাপ্লাই নাই? এখন বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই থাকে না, কিছু আছে কি পাওয়ার সাপ্লাই সহ। এই পাওয়ার সাপ্লাই ইয়েস। তো এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো খুব ভালো হয় না। তো তো বেটার হচ্ছে পাওয়ার সাপ্লাইটা আলাদা নেওয়া। বেটার হচ্ছে কি পাওয়ার সাপ্লাই আলাদা নেওয়া। তো আমরা মনে করেন এরকম একটা নিয়ে নিলাম। এখন আমাকে একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। পাওয়ার সাপ্লাই নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করতে হবে আমার এগুলো কি পরিমাণ পাওয়ার কনজিউম করবে। যেহেতু আমার মাদারবোর্ডটা দামি মাদারবোর্ড, প্রসেসর তো হাই কনফিগারেশনের, তাহলে আমার পাওয়ার সাপ্লাই নেওয়ার সময় একটু ভালো ভোল্টেজে কি নিতে হবে? পাওয়ার সাপ্লাই নিতে হবে। কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নেব? যেহেতু আমি আমার টোটাল সিস্টেম ভালো ইলেকট্রিসিটি কনজিউম করবে, সেহেতু আমাদের উচিত হবে 500-র উপরে কি নেওয়া, 500 ওয়াটের উপরে নেওয়া। আর হচ্ছে ফুল মডিউল নেওয়া, ফুল মডিউলার। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমি 800 নেই তাতে কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। কত হইলো আমার সিস্টেম যে পরিমাণ পাওয়ার কনজিউম করবে, এটা তো পাওয়ার সাপ্লাইয়ের উপর দিয়ে তো যাবে। জি। আর আমি যদি ছোট নিয়ে ফেলি তাহলে কি হবে? ওই সেই বড় জিনিস ছোট জিনিস দিয়ে তো পাস হবে না, ডিস্টার্ব করবে। জি। আর যদি বড় নিই পাস হইতে তো সমস্যা হবে না, তাই না? না না না। তবে এইখানে ওই যে আরেকটা জিনিস দেখলাম, ফুল মডিউল আর সেমি মডিউলের মধ্যে পার্থক্যটা কি? নন মডিউল। আচ্ছা, সেটা দেখাচ্ছি। আমি একটা ওপেন করে আগে ওকে ওকে। ফুল মডিউলারটাতে যাই। দেখেন এটা প্রায় দাম 25,000 টাকা। হ্যাঁ, ফুল মডিউলার। জি। এখানে লিখে থাকবে জিনিসটা। এটা 10 বছর ওয়ারেন্টি দিচ্ছে। ও আচ্ছা। মানে ফুল মডিউলার মানে হচ্ছে তার এফিসিয়েন্সি অনেক বেশি হবে। জি জি। মানে একই সাথে ইনপুট আউটপুটটাকে ফুল মডিউল বেসে কি করবে, এফিসিয়েন্সিটা খুব বেশি হবে। ফুল মডিউলার কি হবে, ইনপুট আউটপুটের ডেটা পাসটা কি হবে, খুব ফাস্ট হবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে মডিউলার। হ্যাঁ, ইলেকট্রনিক্স এর একটা কনসেপ্ট। এটা বাই নাও তো দিলাম। আর কোনো কিছু বাকি আছে? আর কিবোর্ড মাউস নিতে হবে। হ্যাঁ, আর কিবোর্ড মাউস নিতে হবে। যে এভাবে একটা ডেস্কটপ বানানোর প্রসেস। এখন যদি মনে করেন এটা তো একজন আপনার জন্য বানাইলেন, হ্যাঁ, এখন একজন গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর এডিটিং করবে, সে যদি বলে তার জন্য ডেস্কটপ বানানোর জন্য, তাহলে আপনাকে এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে। জি। বুঝতে পারছি কথাটা? জি জি জি। কারণ আমাদের যে পিসি গুলো এগুলোতে গ্রাফিক্স এর কালার যে প্রেজেন্টেশন সেটা অ্যাকুরেট নাও হইতে পারে। তো যারা ভিডিও এডিটিং করে, যারা গ্রাফিক্স ডিজাইন করে, মানে হাই এন্ডের, এটা দিয়ে অনেক ভালো গ্রাফিক্স এর কাজ হবে। জি জি। তারপরও একটা, হ্যাঁ জি, একটা গ্রাফিক্স কার্ড নিয়ে দেখান ভাই কেমন।
গ্রাফিক্স কার্ড। হ্যাঁ জি আচ্ছা, গ্রাফিক্স কার্ডের মধ্যে আবার কি আছে? র্যাম আছে। কত জিবি গ্রাফিক্স কার্ড নিব? আবার ইয়া আছে, মেমোরি টাইপ আছে। আমাদের যদি মেমোরি কার্ড DDR4, তাহলে এটা গ্রাফিক্স DDR4 নিতে হবে। হ্যাঁ, GDDR4 এটা। জি এর ম্যাক্সিমাম রেজুলেশন মানে ওই গ্রাফিক্স কার্ডের ভিডিও রেজুলেশন কত হবে সেটা। আচ্ছা আচ্ছা। তাইলে আমাকে আবার মনিটর কেনার সময় আবার এই রেজুলেশন খেয়াল করতে হবে। এখন ও আমার ওকে। গ্রাফিক্স কার্ডের রেজুলেশন 2560, আমি যদি মনিটর কিনি এটা, তাহলে কিন্তু আমি আমার টোটাল জিনিসটা ইউটিলাইজ করতে পারবো না। ওকে ওকে। জি ঠিক আছে। জি ঠিক তাহলে আছে। আমরা মনে করো হাই এন্ড গ্রাফিক্স কার্ডে যেহেতু খরচ বেশি করছি, তাহলে আরো খরচ করি। আচ্ছা, তাহলে আমরা খুব বেশি রেজুলেশন নিলাম, 4000x2160 নিলাম। আচ্ছা ভাই, এখানে কোন সাইডেরটা বেশি বোঝাইতেছে রেজুলেশন? দেখি তো একটু নিচে নামে দেখেন একটু। এটা যেমন এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লাস্টের যেটা থাকে ওইটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় নাকি? হ্যাঁ, এটা ম্যাক্সিমাম রেজুলেশন 7680। মানে এটা 7680। এই যে রেজুলেশনটা আমরা মাপি কি প্রথম অংশ থেকে, না লাস্টে গুণ যে 2160 দেওয়া আছে এটাকে আমরা না সিলেক্ট না, করা? রেজুলেশন মানে হলো প্রস্থ ইনটু দৈর্ঘ্য। জি আচ্ছা, এটা আমি এটা অ্যাড করে আমি মনিটর থেকে দেখাই দিই। হ্যাঁ, তখন আচ্ছা আপনি ওকে ব্যাপারটা বুঝবেন। ঠিক আছে। র্যাম মনে করুন 8 জিবি র্যামের নিলাম, 8 জিবি র্যামের নাই, 4 জিবি র্যামের একটা সিলেক্ট করি। আচ্ছা, গ্রাফিক্স এত দামি গ্রাফিক্স কম ইউজ হয়, তাই একটু কমাই দিই, 2560 ইন্টু 1600 দিই। হ্যাঁ, জি বা যেখানে এখানে বাই ডিফল্ট যেটা সেটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে। বাই নাওতে দিয়ে দিলাম। তাহলে এবার আসে মনিটর। এই মনিটর কেনার সময় আপনাকে রেজুলেশনটা একটু দেখতে হবে। জি আচ্ছা, মনিটর যেটা করছে এখানে আর রেজুলেশন আরেকভাবে ডিফাইন করা যায়, এটা 4K। দেখেন 4K রেজুলেশন হলো 2560 থেকে 1440। জি আর মনে করেন আমি যে 4K সিলেক্ট না করে দিই, জাস্ট আমাদের নরমাল রেজুলেশন গুলা কত হয় দেখেন, 1200 থেকে সামথিং হবে। আমাদের মিটিং ডিসকানেক্ট হলে আবার জয়েন করিয়ে না, এখন ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে ওকে। হ্যাঁ জি। জি ভাই।
দেখেন মনিটরের মধ্যে অনেক ক্যাটাগরি মনিটর আছে। এই দেখেন ৩৩০০ টাকা থেকে শুরু করে ৩৩০০ টাকা হচ্ছে মাত্র ১৬০০ থেকে ৯০০ পিক্সেল। জি। আর ৫২,০০০ টাকা হইলো ২৫০০ থেকে ১৪৪০ পিক্সেল। বুঝছেন? জি জি জি। তাহলে আরো অনেক ক্যাটাগরি মনিটর আছে না? আরো নিচে যাই, এখানে আমি যদি ইয়ে দিয়ে দিই, এখানে একটা ফিল্টার আছে হাইস টু লো। দেখেন এই মনিটর গুলোর দাম ৪,৪২,০০০ টাকা। এটা 4K আল্ট্রাফাইন ওএলইডি মনিটর ৩৮০০ থেকে ২১৬০। আচ্ছা আচ্ছা। আবার কতগুলো আছে লম্বা মনিটর, কত এগুলো হচ্ছে দেখেন ইয়ে এই টাইপসের মনিটর। আচ্ছা। পুরোটা সারফেস। এই জিনিসটা ডিপেন্ডস করে এই রেজুলেশনের উপর, আবার 4K কিনা 5K কিনা তার উপর। জি জি জি। তাহলে আমরা আবার একটু আরেকটা বেসিক জিনিস দেখাই। মনিটরের মধ্যে আমরা এভারেজ একটা প্রাইস সেটটা দেখাই ১০,০০০ প্রাইসের। এটা দেখেন মনিটরের সময় এটা ১৯২০ থেকে ১০৮০ এফএসডি। আচ্ছা, এটার মধ্যে বিজিএ পোর্ট আছে একটা, এইচডিএমআই পোর্ট আছে একটা। জি। ঠিক আছে। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন, ওই র‍্যাম আমরা গ্রাফিক্স কার্ড যেটা লাগাবো ওইটার তুলনায় যদি মনিটরের রেজুলেশন একটু কম হয় তাতে কিন্তু সমস্যা নাই, বেশি হলে সমস্যা আছে? না, বেশি হইলে সে সাপোর্টটা বেশি সুবিধাটা আমরা পাবো না। না, আচ্ছা আপনি আচ্ছা কোশ্চেনটা আবার আচ্ছা। বলেন, আমি বুঝিনি। আমি একটু বললাম মিস মানে হয়েছে। আমার হচ্ছে গ্রাফিক্স কার্ড যেটা লাগাইছি সেটার তুলনা রেজুলেশনের বাইরে যদি আমরা মনিটর কিনি সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে, বা তার নিচে যদি রেজুলেশনের নিচে কিনি সেক্ষেত্রে কি কোনো মনিটরে বা আমাদের সমস্যা হবে নাকি? না, আমি বলি আমার আপনার গ্রাফিক্স কার্ড হইলো এটা ১৯২০ ১০৮০। জি। এখন আপনি মনিটর কিনে ফেলছেন ৩০০০ বাই ৬০০০, ৬০০০ বাই ৪০০০। জি। তো ওই মনিটর কথাটা বুঝতেছেন? আপনি গ্রাফিক্স কিনছেন এটা ১৯২০ বাই ১০৮০। জি জি। মনিটর কিনছেন ৬০০০ বাই ৪০০০। জি। এখন গ্রাফিক্স কার্ড থেকেই তো মনিটরে আসবে। তো গ্রাফিক্স কার্ড যতটুকু সাপোর্ট করে মনিটর আপনাকে ততটুকু সাপ্লাই দিবে। আপনার ওই অ্যাডভান্টেজটা আপনাকে পাবেন না। ওটা আউট হয়ে যাবে আর কি। ওকে। মানে কম আউট, ওইটা অ্যাডভান্টেজটা পাবেন না। জি জি জি। মনে করেন আপনি বাসায় একটা অ্যাক্সেস পয়েন্ট কিনছেন, সে সাপোর্ট করে ৫০ এমবিপিএস। এন্ড আপনি ইন্টারনেট কোম্পানি থেকে ইন্টারনেট নিচ্ছেন ১০০ এমবিপিএস। জি জি। এখন আপনার সাপোর্ট করে ৫০ এমবিপিএস, আপনার তো ১০০ এমবিপিএস কিনে লাভ নাই, আপনি ৫০ এমবিপিএস এর বেশি পাবেন না। জি জি। ওই রকম আর কি। আচ্ছা, এরপরে ১,৮৮,০০০ মতো আসলো। এরপর কিবোর্ড মাউস মিলে আরো ২,০০০ আসলে ১,৩০,০০০ মতো খরচ হবে। হ্যাঁ, জি জি। গ্রাফিক্স কার্ডটা অ্যাড করছিলাম। হ্যাঁ, আর এই যে পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করছি না আমরা ভাইয়া, ওই সিপিউর যে ওই যে আপনার ওর নামটা জানি ভুলেই গেলাম গা, এটার নামটা জানি কি বলি আমরা। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি না, দাঁড়ান। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দেখবো। পাওয়ার সাপ্লাই তো ওই যে এটা, দেখি এই যে এইটা। হ্যাঁ, এটা পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই আমরা অ্যাড করছি। ওই পাওয়ার সাপ্লাইটা নিছিলাম না। ও আচ্ছা আচ্ছা। স্ক্রিন এর সাথে ডেস্কটপ কভারের সাথেই মনে হয় নিছি নাকি? না, আমরা আলাদা করে নিছিলাম তো। এই পাওয়ার সাপ্লাই ও হ্যাঁ, সরি এটা নেওয়া টুলের হয়েছে। মাত্র পাওয়ার সাপ্লাইটা জি প্রায় জি ২৫,০০০ টাকা এটার দাম, ১০ বছর ওয়ারেন্টি। জি নেওয়া হয়েছে। তো মনে করেন যখন কর্পোরেট লাইফে যাবেন তখন বা আপনার যে আইটিতে আসছেন, আপনার পরিচিতি কেউ আপনাকে বলবো, সাজেস্ট করবো আমার একটা ডেস্কটপ কিনে দাও, তখন আপনাকে এগুলো সাজেস্ট করতে হবে।
আবার এই জিনিসটা কেন এখানে শিখেছি আমরা জানেন? মনে করেন আপনার অফিসে এপিসি চলতেছে, র্যাম নষ্ট হয়ে গেছে, আপনি হুট করে দোকান থেকে র্যাম একটা কিনে আনলে হবে না। জি জি অবশ্যই অবশ্যই। এই মাদারবোর্ডের মডেল দেখতে হবে, এই মাদারবোর্ড কি কি র্যাম সাপোর্ট করে তা দেখতে হবে। তো সাপোর্টেড গুলো কিনতে হবে। আপনি যদি DDR5 কিনে আনেন, আনি লাগাই দেন, তাহলে কিন্তু কাজ করবে না। জি ভাই, আমার একটা কোশ্চেন, যে মাদারবোর্ডে কোন জায়গাটায় আমি বুঝতে পারবো যে এটা আমার, এটা দিয়ে সার্চ দিলে আমার আসবে একটা মাদারবোর্ডে? একটা সফটওয়্যার আছে CPU Z, দেখাই দিই আমি। একটা সফটওয়্যার আছে CPU Z। আচ্ছা, প্রথমত উইন্ডোজ থেকে দেখাই, DXDIAG একটা কমান্ড। জি। এটা দিলে আপনার মাদারবোর্ডের ইনফরমেশন গুলো দেখাবে। এটা একটু লিখে রাখেন, DXDIAG। DX স্ক্রিনে দেখা যাচ্ছে, DXDIAG। জি ভাই। এখন আপনি যেটা করবেন, গিগাবাইট না, মডেল হচ্ছে এটা B360M। হ্যাঁ, আপনি লিখবেন ওয়েবসাইটে গিয়ে গিগাবাইট, কত পাইছিলাম, B360M, এই তো এটা, এই মাদারবোর্ড। ওয়েবসাইটে গিয়ে এটা লিখবেন গিগাবাইট B360M মাদারবোর্ড। হ্যাঁ, জি। তখন আপনাকে গিগাবাইটের ওয়েবসাইটে নিয়ে যাবে, সে তার প্রপার্টিজ সবগুলো আপনাকে দেখাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। আরো একটা সফটওয়্যার আছে, সেটাও দেখাই দিই, CPU-Z। হ্যাঁ, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এই সফটওয়্যার আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে। হ্যাঁ, উইন্ডোজটা করবেন CPU-Z, এটা হলো অ্যাপস, তাই না ভাইয়া? হ্যাঁ, এরপর দেখেন, আমি ইনস্টল করে দেখাচ্ছি। সেটআপ ইংলিশ, ডাউনলোড নাও। সফটওয়্যারটি ইনস্টল করবেন, ইয়েস, accept license terms, next, install, finish। এটা ডেস্কটপে চলে আসবে, ইয়েস। সে আমাকে সমস্ত ইনফরমেশন গুলো দেখাই দিবে। আমার ইন্টেল কোর i5 9 জেনারেশন, মেইন বোর্ড হলো গিগাবাইট, মডেল নাম্বারটা দেখাই দিবে, র‍্যাম কতটুকু আছে, DDR4 আছে, 16GB আছে র‍্যাম। জি ভাই, এই সফটওয়্যারটা শুধু ওপেন করলে আমার যত ডিটেইলসই আছে এগুলো সবাই সে করবে? হ্যাঁ, মানে আপনার পিসি সমস্ত ডিটেইলস দেখা যায়। এই সফটওয়্যারটা যে কোনো কম্পিউটারে যদি আমি ওপেন করি, ওই কম্পিউটারে সবকিছু তথ্য আইসা পড়বে? হ্যাঁ, আসে যাবে। আমি সফটওয়্যারটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতেছি। আচ্ছা আচ্ছা। স্ক্রিন শেয়ারে আছেন না ভাই আপনি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে। তাহলে তো আমারটাই আশা করার কথাই। হ্যাঁ, এবার আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করে সফটওয়্যারটা ইনস্টল করুন।
হ্যাঁ, ব্রাউজারটা মিনিমাইজ করেন। সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেন হোয়াটসঅ্যাপ থেকে। আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, আবার স্ক্রিন শেয়ার করেন। ও বন্ধ হয়ে গেছে। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। ওকে ভাই। এখন হয়েছে ভাইয়া? জি হয়েছে। ব্রাউজার মিনিমাইজ করেন। ওকে, সেভ ফাইল। না হয়নি, হয়নি। আপনি আবার ইয়েতে যান, আবার সফটওয়্যার, আবার ইয়েতে হোয়াটসঅ্যাপে যান। পাই নাই না ভাইয়া? আপনি সেভ করার সময় ঠিকভাবে সেভ করতে হবে। এটা সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ। রিভার্স। এখন আপনার লোকেশন দেখাই দেন। আপনি আপনার ডিস্ক নিউ ভলিউম ডি তে ক্লিক করেন। হ্যাঁ, ডেস্কটপ দেন, হ্যাঁ সেভ দেন। এবার সেভে ক্লিক করেন। এবার ডেস্কটপে চলে আসেন। মিনিমাম ডেস্কটপে আসতে দেখেন। ওই সিপিইউ ওইদিকে আরো ডানে ডানে ডানে। নিচেরটা, এর নিচেরটা। এইটা। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করুন। Derivation your CPU finger on this computer. এটা ইএস দিমু না বা নো দিমু? ইয়েস দেন। অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম। নেক্সট 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 করলে হবে। নেক্সট 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 ইনস্টল ফিনিশ। ফিনিশ। এটা ক্যান্সেল করে দেন, ক্রস দিয়ে দেন। হ্যাঁ দেন, ওই দেখেন সিপিইউ যেটা একটা সিম্পল আছে ওটাতে ক্লিক করেন। তাহলে আপনার ইন্টেল কোর i5 6 জেনারেশন। মেইন বোর্ডে ক্লিক করেন। এবার এখানে সমস্ত ডিটেলস আছে আর কি। হ্যাঁ, আপনার এটা হলো মডেল নাম্বার দিয়ে দিছে লিনোভো। আর মেমোরিতে ক্লিক করেন। র্যাম আছে DDR4, 8GB আছে না? 8GB। এই হলো ডিটেলস। ঠিক আছে, এটা থেকে আপনি মডেল নাম্বারটা পাই যাবেন। মডেল নাম্বার দিয়ে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইট থেকে ডিটেলস দেখতে পারবেন। আচ্ছা এনে ভাইয়া এইটার মডেল নাম্বার কোনটারে বললা? এই যে
হ্যাঁ এই যে এইটাই মাদারবোর্ডের মডেল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, লিনোভো তো হচ্ছে ব্র্যান্ড নেম। হ্যাঁ, জি জি। ওই ব্র্যান্ডের মডেল, এই মডেলের মাদারবোর্ড হচ্ছে আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, এটা হলো ওই গুগল ড্রাইভে যান তো, ওইটা শেষ করি তাহলে। ওকে। গুগল ড্রাইভটা কোথায় ছিল ব্রাউজার, ওইটা ক্যান্সেল করে দিয়েছেন নাকি? গুগল ক্রোমে ছিল, আরো ডান পাশে। এটাকে এটা কি মিনিমাইজ করে দেন, ব্রাউজার এটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ, ডান পাশে গুগল, হ্যাঁ যান এখানে। হ্যাঁ দেখছেন, এটা হয়েছে। এটা কিন্তু এখন আপনি এটা আপনার ড্রাইভে আপলোড করছেন, তো এটা তো আমি তো পাবো না, তাই না? জি আপনি ভিডিওটাতে রাইট ক্লিক করেন। এইটাই তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যে রাইট ক্লিক করেন, এরপরে ওকে। শেয়ার, দেখেন শেয়ার একটা অপশন আছে, ওপেন লাগবে না, শেয়ার দেন, শেয়ার শেয়ার, একটা এই অপশন আছে। শেয়ার। হ্যাঁ শেয়ার। এখানে ক্লিক করেন, একটু ডানে এসে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করেন। শেয়ার নিচে কপি লিংক আছে, শেয়ারে তো হ্যাঁ, ক্লিক আচ্ছা কপি করতেছি। লিঙ্কে ক্লিক করেন। জি। দেখি আবার করেন তো, আবার রাইট ক্লিক করেন তো, শেয়ার, শেয়ারে শেয়ার শেয়ারে এর ডান পাশে, হ্যাঁ ক্লিক করেন তো। শেয়ারে যাব। হ্যাঁ কপি, হ্যাঁ শেয়ারে ক্লিক করেন তো। শেয়ারে ক্লিক করলাম, এই যে এই তো এখানে একটি ক্লিক হওয়ার কথা। এখানে এই ডান। দেখেন, দাঁড়ান, আচ্ছা। রেস্ট্রিক্টেড মানে হলো এটা আপনি কেউ অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, আপনি রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করেন, ওই বাটন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। জি এখানে এনিওয়ান উইথ দ্য লিংক সিলেক্ট করেন। এবার কপি লিংকে সিলেক্ট করেন, কপি লিংক। কপি লিংক। এবার হোয়াটসঅ্যাপ আমাকে এই লিংকটা কপি হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপে এসে পেস্ট করেন। আচ্ছা, ডান দিয়ে দিই মোবাইল এটা নাকি ক্যান্সেল? হ্যাঁ জি, ডান দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান, আবার যান তো, আবার আগের জায়গায় যান। শেয়ার, তারপরে এই দিছে দেখেন এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে ডান পাশে কি লিখে আছে, ভিউয়ারে ক্লিক করেন। এনিওয়ান উইথ দ্য লিংকের ডান পাশে ভিউয়ার একটা লিখে আছে ডান পাশে। হ্যাঁ এই যে জি। এর মানে হইলো এই লিংক আপনি যদি আমাদের দেন আমি দেখতে পারবো, হ্যাঁ আমি কিন্তু ডিলিট করতে পারবো না। আচ্ছা আচ্ছা। আর এডিটর দিয়ে দিলে আমি ডিলিট করতে পারবো। ও তাহলে কি এডিটর দিয়ে দেব? না লাগবে না, আপনি ভিউয়ার দিবেন, কারোর সাথে কোনো কিছু শেয়ার করার সময় কি দিবেন, ভিউয়ার দিবেন। ভিউয়ার। আচ্ছা নাহলে আচ্ছা আপনার ডাটা সে মুছে ফেলবে, ডিলিট করে দিবে, তাই না? আচ্ছা আচ্ছা। এটা তখন বলি না, তো সেই জন্য আবার আনাইছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে চলে আসো। এটা তাহলে কেটে দিলাম ভাইয়া। হ্যাঁ এটা কেটে দেন, হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেব। মেসেজে ক্লিক করেন আগে। মেসেজে টাইপে মেসেজ আগে মাউস কার্সর দিয়ে ক্লিক করেন। জি পেস্ট করলাম এবার। দেন পেস্ট এন্টার দেন। করে হ্যাঁ চলে গেছে। ঠিক আছে, তাহলে এখন এটা আমি কি, এটা আমার কাছে শেয়ার হয়েছে, আমি কি করতে পারবো, এটা অ্যাক্সেস নিতে পারবো। এখন খেয়াল করেন, এই ফোল্ডারের ভিতরে একটা ভিডিও আছে, আমি একটা ভিডিওর অ্যাক্সেস পাবো, আমি কিন্তু অন্য ভিডিওর অ্যাক্সেস পাবো না। মনে হয় আজকের ক্লাস আপনি আবার আপলোড করবেন, হ্যাঁ আমি কিন্তু জি ওইটা জি পাবো না, জি তাই না? জি। তো তখন তাহলে এরকমের ক্ষেত্রে কি করবেন, ফোল্ডার শেয়ার করে দিবেন। ফোল্ডার জি। শেয়ার করলে ফোল্ডারের ভিতরে সব আমি পাবো। এখন যেহেতু ও একটা ভিডিও শেয়ার করছেন, সেহেতু একটা ভিডিও পাবো। জি জি।
ঠিক আছে, আপনি এবার আবার যান তো ফোল্ডার শেয়ার করেন, আবার যান গুগল ক্রোমে, আবার যান। হ্যাঁ, ড্রাইভ লিখেন, ড্রাইভ। মাই ড্রাইভে যান, মাই ড্রাইভ মানে এখানে মাই ড্রাইভ। মাই ড্রাইভে যাব না? আচ্ছা, মাই ড্রাইভ। এই দেখেন কমিশে প্লাস আপনি ফুল, এই দেখেন ডান পাশে একটা 3টে ডটের একটা সিম্বল আছে, ডান পাশে 3টে ডটের সিম্বল আছে। জি জি, হ্যাঁ, ক্লিক করেন শেয়ার। শেয়ারে শেয়ারে হ্যাঁ, শেয়ারে যাওয়ার পর এখন এখানে এনিওয়ান উইথ দ্য লিংক। অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, ওই রেস্টে লিঙ্ক করলে কি হইতো ভাইয়া? তাইলে কেউ পাইতো না, এটা শুধু আপনি পাইতেন আর কি। ও আচ্ছা, অ্যানিয়ন লিঙ্ক এনে আমারটা এইটা করে রাখবো। হ্যাঁ, ভিউয়ার থাকবে, ভিউয়ার থাকবে। তারপরে এবার ডান। লিংক কপি করেন না, লিংক কপি করেন। ও, লিঙ্ক কপি। এবার ডানে ক্লিক করেন। এবার আচ্ছা, এটা আমাকে পাঠিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। sorry. হ্যাঁ, মাউস দিয়ে এখানে ক্লিক, এটা একটু লোড নিতে সময় নেয় হোয়াটসঅ্যাপ তো, টাইপিং ক্লিক নিচ্ছে না। না, ক্লিক নিচ্ছে না ভাই। না, আর একটু ডানে ক্লিক করেন, টাইপে মেসেজের জায়গায় ক্লিক করেন। মেসেজে কাজ করতেছে না। আর ক্যান্সেল করে আবার ওপেন করেন। হ্যাঁ, এখন করবে। আপনি ওইটা একটু উপরে উঠে দিন, meetgoogle.com, এটা এই লাইনটা ড্র্যাগ করে ধরে উপরে উঠে যান। কন্ট্রোল ভি, হ্যাঁ, জি এন্টার দিয়ে দেন। হ্যাঁ, জি আসছে। জি, তাহলে ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আপনি ওইরকম ওয়েবসাইটে ঢুকে, আমি ওয়েবসাইট 2টা লিংক দিয়ে দিচ্ছি, কম্পিউটার সিস্টেম বানাবেন নিজে জি, নিজে। একটা মনে করেন বাজেট 1 লাখ টাকার ভিতরে একটা সিস্টেম বানান, জিনিসগুলো একটু দেখিয়েন। হ্যাঁ, ওকে ওকে আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।